হই হই রই রই রাজাকারের দলেরা গেলিকো। এদিকে আজ সন্ধ্যার পর ভয়াবহ গেরিলা যুদ্ধের ঘোষণা দেয় আওয়ামী লীগ। শেখ হাসিনার পরিকল্পনায় তারা রাজপথে নামে। সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনূস সবাই কঠিন বিপদে। সেনাপ্রধানও নতুন ষড়যন্ত্রে আগাচ্ছেন। ছাত্র আন্দোলনের জামালপুর জেলা সর্বোচ্চ পদে থাকা সত্ত্বেও আমার বাড়িতে যদি হামলা চালানো হয়, পুলিশ প্রশাসনকে জানানোর পরেও যদি তাদের টনক না নড়ে, তাহলে এই স্বাধীনতার কোনো দরকার নাই। বোঝা উচিত যে আপনার মতন এরকম সমন্বয়ক সারা বাংলাদেশে ভাই কয়েক লাখ ছিল ওই মুহূর্তে। তো সরকারের কি এটা সম্ভব যে প্রতি সমন্বয়কের বাড়ি ঘরে গিয়া পুলিশি পাহারা দেওয়ার ব্যবস্থা করা? হঠাৎ করেই আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের শীর্ষ নেতারা, পলাতক নেতারা, কারাবন্দী নেতারা সবাই এমন আচরণ করছে, শুনলে অবাক হবেন। এই সাহসটা পায় কোথায়? সেনাপ্রধান এবং আসিফ নজরুলকে জবাব দিতে হবে কিভাবে তারা এই সাহস পেল। কৃতিত্ব এমন কোনো বিষয় নেই যেটি নিয়ে কৃতিত্ব জাহির করছে না। অন্যদিকে শেখ হাসিনাকে গালিগালাজ করছে, আওয়ামী লীগকে গালিগালাজ করছে। দেখুন, লক্ষ লক্ষ জনগণ কিন্তু শেখ হাসিনার কথা শুনে রাজপথে নামে এবং তারা কিন্তু তাণ্ডব চালাচ্ছে দেশের মধ্যে। এক প্রকার যুদ্ধ আপনারা দেখতে পারবেন। শেখ হাসিনা বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করছে। নেতাকর্মীদের সাথে একটা আওয়াজ হবে, একদিনে বাংলাদেশের রাজপথে 38% আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে নামবে। সম্প্রতি একাধিক গোপন বৈঠক, টেলিগ্রাম চ্যাট এবং মাঠ পর্যায়ের নির্দেশনা স্পষ্ট। এর পিছনে রয়েছে সুসংগঠিত যুদ্ধ পরিকল্পনা। দেশের বাইরে থাকা অন্তত 1000 নেতাকর্মীকে ফিরিয়ে এনে মাঠে নামানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মে জুনে তারা অন্তত 15 লাখ কর্মী মাঠে নামানোর পরিকল্পনা করেছে। প্রতিটি জেলায় প্রস্তুত হচ্ছে সংঘর্ষের মঞ্চ। তারা আগামী 15 দিন সময় বেঁধে দিয়েছে সরকারকে। ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি আসলে কি ভাবছেন? তো সবকিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হচ্ছে একটা পরশ পাথর। উনার এখানে যেই আসুক না কেন চেঞ্জ হয়ে যাবে, বদলে যাবে। আমাদের দৃষ্টি যেমন উনার দিকে, ওই উপদেষ্টাদেরও দৃষ্টি উনার দিকে, সারা পৃথিবীর নেতাদেরও কিন্তু দৃষ্টি ওই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দিকে। হ্যাঁ, সবার দৃষ্টি এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে। অন্যদিকে শেখ হাসিনা দেশের মধ্যে বিশাল একটি ঘটনা ঘটিয়ে দেয়। আপনারা জানেন, আওয়ামী লীগ কর্মীরা প্রতিনিয়ত এক হচ্ছিল এবং রাজপথের মধ্যে আন্দোলন করেছিল। আজ কিন্তু সন্ধ্যার পর নতুন ঘটনা ঘটায় এবং তারা সবাই এক হয়ে ঢাকা এক প্রকার অচল করে দেয়। গাইজ, আপনারা জানেন তাদের জটিকা মিছিলে কিন্তু এক এক করে তাদের মিছিলগুলা বড় হচ্ছিল, তাদের দলটা শক্ত করেছিল, স্ট্রং করেছিল। এইটা নিয়েই কিন্তু আজকে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসে। সবাই কি বলতেছে এই নিয়ে, শেখ হাসিনা যে পরিকল্পনা করেছিল সেইগুলোও ফাঁস হয়। অন্যদিকে ডক্টর ইউনূসও মন্তব্য করেন। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। হঠাৎ করেই আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের শীর্ষ নেতারা, পলাতক নেতারা, কারাবন্দী নেতারা সবাই এমন আচরণ করছে, শুনলে অবাক হবেন। এই সাহসটা পায় কোথায়? দর্শক, বড় ঘটনা ঘটছে। সেনাপ্রধান এবং আসিফ নজরুলকে জবাব দিতে হবে কিভাবে তারা এই সাহস পেল। মানুষের সাইকোলজি কিন্তু বোঝা যায়। সাইকোলজি স্টাডি কঠিন কিছু না। আপনারা অলরেডি জেনে গেছেন যে 5 আগস্ট এই জুনায়েদ আহমেদ পলক, শিরিন শারমিন সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা সংসদ ভবনে একটা বাংকারে লুকিয়েছিলেন। আপনি যদি চিন্তা করেন তখন তাদের মানসিক অবস্থাটা কি ছিল, যে হাজার হাজার ছাত্র জনতা সংসদ ভবন ঘিরে ফেলেছে, সংসদ ভবনে ঢুকে গিয়েছে। কোনোভাবে যদি একটু আঁচ পেত তাহলে 9 জনকে তাদের গোস্ত খুঁজে পাওয়া যেত না। তাদের গোস্তের টুকরো আলাদা আলাদা মানুষ নিয়ে যেত। এই দেখো, আমি পলকের অন্ডকোষ নিয়ে এসেছি, এই দেখো আমি এটা নিয়ে এসেছি, আমি শিরিন শারমিনের এইটা নিয়ে এসেছি। এই অবস্থা হতো 5 আগস্ট খুঁজে পেত। তা আপনি একটু চিন্তা করেন, সেই সময় এই পলক, শিরিন শারমিন তারা কি করেছিল? তারা কি বঙ্গবন্ধু শেখ মুজিব জিকির করেছিল, না আল্লাহর নাম নিয়েছিল? আমি নিশ্চিত তারা তখন তওবা করেছিল যে আল্লাহ, জীবনে আর অন্যায় করবো না, এবার বাঁচাও, একদম ভালো হয়ে যাব। হ্যাঁ, বেশ কয়েকদিন অনেক কান্নাকাটি তাদের মধ্যে পরিবর্তন আমরা দেখেছি। পরে রাত 3টার দিকে বা গভীর রাতে 2টার দিকে 2-3টার দিকে সেনাবাহিনী সেই বাংকার থেকে তাদেরকে উদ্ধার করে নিরাপদে নিয়ে গিয়েছে। পরে তারা গ্রেপ্তার হয়েছে, ধারাবাহিকভাবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যথেষ্ট পরিবর্তন, কান্নাকাটি, এমন একটা ভাব ছিল পলকের বা এই শিরিন শারমিন, আর রাজনীতি আসবেন না, কারণ শিক্ষা হয়েছে, মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি। এবং আওয়ামী লীগের অনেক সাবেক মন্ত্রী কান্নাকাটি করে বলতেছিল যে আর জীবনে রাজনীতি করবো না। কিন্তু সেই কান্নাকাটি, এমনকি শাহজাহান খান, তারা স্ত্রীও কান্নাকাটি করেছেন, কিন্তু তারা এখন সুর চেঞ্জ করেছে। একদিকে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের পান্ডারা ঝটিকা মিছিল করছে, ডিসির কাছে স্মারকলিপি দিচ্ছে। যদিও 2-4 এই সাহসটা পায় কোথায়? তারা করছে 4 দিনে 6000-এর উপর ধরেছে, মজা বুঝুক। কিন্তু কারাবন্দী শাহজাহান খান কয়েকদিন যাবত ধৃষ্টতা দেখাচ্ছেন। তিনি বলছেন যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। তিনি বলছেন আমাকে হাত করা পড়ানো ঠিক হচ্ছে না। এমনকি এই যে সৈকত
ছাত্রলীগের ঢাকা ইউনিভার্সিটির সেক্রেটারি ছিল সম্ভবত। ও বলছে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, একদিন আমাদের সুদিন আসবে। এবং পলকও হাত নাড়াচ্ছেন এবং সুদিনের আশা করছেন। শাহজাহান খান বলছেন, খবর, হাসিনার আগে জামাত, জিয়া ও খালেদার বিচার করতে হবে। শাহজাহান খান, আপনি চিনতে পারেন কত বড় সাহস। এখন এরা কান্নাকাটি করবে কিভাবে বাকি জীবন জেলের মধ্যে একটু শান্তিতে থেকে মরা যায়। এদের কোনো ভবিষ্যৎ একদম অন্ধকার দেখার কথা স্বাভাবিক হিসাবে, কারণ এই ধরনের ফেসিস্ট কোনো দল ফিরে আসতে পারে না। অথচ তারা বলছে, তারা সুখবর দিচ্ছে, হাত নাড়াচ্ছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে, আবার বলছে যে আমি আগামী নির্বাচন করব, আমাকে হাত করা বলানো ঠিক হচ্ছে না। আমরা আসি আপা আপনার জন্য। আপা না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব সুন্দর, শান্তি লাগলো আপা। অত দূরে নেই, আমি খুব কাছাকাছি আছি। শেখ হাসিনা এই মুহূর্তে দেশের বাইরে আছে, কিন্তু বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু 98% বাংলাদেশের ভেতরে আছে, আত্মগোপনে আছে, কিছু মামলার আসামি হয়েছে, আর বেশিরভাগই এই মুহূর্তে ফেরারি বা পলাতক অথবা বিভিন্ন জায়গায় সেফে অবস্থান করছেন। এখন হঠাৎ করে আপনি যতটা বাংলাদেশ আওয়ামী লীগ শূন্য দেখছেন, এতটা আওয়ামী লীগ শূন্য কিন্তু বাংলাদেশ না। শেখ হাসিনা বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করছে, কেউ বলছেন দিল্লিতে, কেউ বলছেন যে না সীমান্তের কোনো একটা অংশে আছেন। নেতাকর্মীদের সাথে একটা আওয়াজ হবে, একদিনে বাংলাদেশের রাজপথে 38% আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে নামবে। জরিপ অনুযায়ী বাংলাদেশে শতকরা 40% মানুষ আওয়ামী লীগের সমর্থক। এখন এই 40%-এর মধ্যে 30% মানুষ যদি রাজপথে নামে, আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে, অবশ্যই ভারত সরকারের একটা পরিকল্পনা থাকবে তিনাকে ব্যাকআপ দেওয়া, তিনার সেফ রিটার্নের জন্য তাদের বলেন অথবা সেনাবাহিনী বলেন, প্রকাশ্যে না হোক সিভিলিয়ান ড্রেসে একটা প্রশিক্ষিত বাহিনী থাকবে শেখ হাসিনার আশেপাশে। যে শেখ হাসিনা আসলে আমরা দৌড় দিয়ে গিয়ে 100 জন ধরবেন, এই চিন্তা করা কিন্তু বোকামি। আর যারা বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো রাজপথে বিরোধী দলের ভূমিকায় দেখেন নাই, এই ইয়াং জেনারেশন অনেকে দেখে নাই, কারণ আওয়ামী লীগ বিরোধী দলে ছিল সেই 2001 থেকে 6, তো 6-এর পর 24, আজকে 18 বছর। ইয়াং জেনারেশন অনেকেই আওয়ামী লীগের সেই দিনগুলো দেখা নাই। রাজপথে বরাবরই আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী দল হিসাবে, মরবো নয়তো মারবো, এই মেন্টালিটি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় উজ্জীবিত থাকে। আর আওয়ামী লীগের যারা প্রকৃত নেতাকর্মী, এই মুহূর্তে ধরেন প্রশাসনের একটা সেক্টর কিন্তু রয়ে গেছে। আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য রাইট নাও বিএনপি জামাত যথেষ্ট না, সমন্বয়ক ভয় পেয়ে যাবে। শুধু একটা টিম আছে, প্রশাসন। তো প্রশাসনের মধ্যে, পুলিশ প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে কি পরিমাণ মানুষ সেটআপে আছে, এটা আস্তে আস্তে আপনারা দেখছেন যখন বরখাস্ত হচ্ছে, ওএসডি হচ্ছে। সেনাবাহিনীর যিনি প্রধান আছেন, তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয়, যদিও তিনি যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করছেন বা ব্যালেন্স রাখছেন। এছাড়া আরো যে সংস্থাগুলো আছে, সেখানে আওয়ামী লীগের একটা বিশাল সেক্টরের লোক এখন তারা নীরব ভূমিকায় আছে, ঘাপটি মেরে আছে, অথবা ভয় পাচ্ছে কাকে কোন পানিশমেন্টের আওতাভুক্ত করা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দেয়, ভারতের অনুমতি ছাড়া এক কাইকো দিবে না। তো সেই ক্ষেত্রে তারা তাদের একটা ব্যাকআপ, কূটনৈতিক হোক, আন্তর্জাতিকভাবে হোক, শেখ হাসিনার সাথে লোকবল দেওয়া হোক, স্পেশাল একটা কমান্ডো বাহিনীও থাকতে পারে তিনার নিরাপত্তার খাতিরে। আর তার উপরে বাংলাদেশের ভিতরে একটা সেটআপ তৈরি হবে। তো সীমান্ত থেকে যদি শেখ হাসিনা বাংলাদেশে পা দেয়, রাতারাতি সেখানে আপনি দেখবেন যে কয়েল 1-1.5 মাস আগেও যতটা আওয়ামী লীগ দেখছেন, কাছাকাছি লেভেল আপনি দেখবেন আওয়ামী লীগ রাজপথে দাঁড়ায় গেছে। এখন আওয়ামী লীগের জন্য এই টার্নটা হবে বাঁচা মরার মানে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বহুত নেতাকর্মী এই মুহূর্তে মার খাচ্ছে, ভবিষ্যতেও খাবে। বিএনপি আসলে খাওয়ার পরিমাণ আরো বাড়বে, যে হারে গণমাধ্যমে মামলা হয়েছে, এই মামলার পরিমাণ বাড়বে। তো আওয়ামী লীগ বলছে, ইভেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বলছে, যদি কখনো সরকারের পরিবর্তন হয়, রাজনৈতিক সরকার আছে, 10 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মেরে ফেলবে, না মানলেও কাছাকাছি মরে যাবে। এটাই বাস্তবতা, কারণ এই কাজটি আওয়ামী লীগও করছে, যার কারণে তারা নিজেরাই বলছে যে পরিস্থিতি কোন দিকে যাবে। এখন এই পরিস্থিতিতে অবশ্যই তিনি একটা সেটআপ তো তৈরি হয়ে আছে। তো অনেকে মনে করছেন সীমান্তের কোন একটা জায়গায় সিকিউর আছেন, যে কোনো সময় পরিস্থিতি বুঝে তিনাকে বাংলাদেশে ঢোকার প্রেক্ষাপট তৈরি করে দিবে ভারত, আর ভেতরে থাকা বাংলাদেশের যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, ওনার ভ্যানগার্ড। আবার কেউ বলছেন যে না, বিষয়টা টোটালি বোগাস, ভয় একটা তৈরির চেষ্টা চলছে। এই মুহূর্তে আওয়ামী লীগকে বাংলাদেশে আসলে মানুষ মেনে নিবে না। তো মেনে নিবে নাকি নেবে না, সেটা সময় বলে দিবে। তবে শেখ হাসিনার নিয়ে যারা পলিটিশিয়ান আছেন, সবাই কিন্তু জানেন তিনি আসলে একরোখা মানুষ। তো সেই একরোখার জায়গাটা থেকে যে কোনো সময় সিদ্ধান্ত নিতেও পারেন। আবার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য কেউ বলছেন যে এই ফোন আলাপটা সামনে আসছে, যে নেতাকর্মীরা যেন ভয় না পায়। কারণ নেতাকর্মীরা চাঙ্গা না থাকলে রাজনৈতিক দলটার অবস্থা কি হয়, বিএনপিকে দেখলে আপনি বুঝে যাবেন, জামাতকে দেখলে বুঝে যাবেন, ভয় তৈরি হয়ে যায়। কারণ নেতাকর্মী দিয়েই আমাদের রাজনৈতিক দলগুলো চলে। তা আপনি কি মনে করছেন, যেটা বোগাস নাকি একটা সিরিয়াস মুভমেন্ট? এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে এটা উৎখাত করতে পারে। আওয়ামী লীগ যেন শাপলা ফুলের মতো, কেউ বীজ বনে না, তবুও পুকুরে ফুটে উঠে। সম্প্রতি ঝটিকা মিছিল, ব্যাটারি চালিত রিক্সা থেকে হেলপারের হাতে লাঠি, সবই কি রুটি রুজি সংগ্রাম,
নাকি এর পেছনে রয়েছে রাষ্ট্র অস্থিতিশীল করার সুসংগঠিত যুদ্ধ পরিকল্পনা? বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি। সম্প্রতি একাধিক গোপন বৈঠক, টেলিগ্রাম চ্যাট এবং মাঠ পর্যায়ের নির্দেশনায় স্পষ্ট আওয়ামী লীগ মে ও জুন মাসকে টার্গেট করে এক নজিরবিহীন রাজনৈতিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা তথ্য মতে গোপন টেলিগ্রাম চ্যাট, ভিডিও কনফারেন্স এবং জুম মিটিং এ স্পষ্ট এক তথ্য উঠে এসেছে। দেশের বাইরে থাকা অন্তত 1000 নেতাকর্মীকে ফিরিয়ে এনে মাঠে নামানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এক আলোচিত বৈঠকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, বিদেশ থেকে যদি 1000 কর্মী আসেন, প্রয়োজনে 200 জন গ্রেপ্তার হলেও আমাদের হাতে রিজার্ভ থাকবে 800। এটাই আমাদের আসল শক্তি। এই রিজার্ভ ফোর্স ছড়িয়ে দেওয়া হবে জেলা উপজেলা পর্যায়ে। সংগঠিত করা হবে স্থানীয় অটো চালক, রিক্সা চালক ও বাস হেল্পারদের, যারা ছদ্মবেশে মিছিলে অংশ নেবে। নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে ছুরি, ইলেকট্রিক শক ডিভাইস ও অন্যান্য আত্মরক্ষার অস্ত্র রাখার। গতকাল দুপুরে বনানী 11 নম্বর সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালকের হাতে আক্রান্ত হয়েছেন একাধিক পথচারী ও মোটরসাইকেল আরোহী। ছবি তুলতে গেলে হামলা, প্রতিবাদ করলেই লাঠিপেটা, এমনকি পুলিশের বক্সে হামলা ও ব্যারিকেড ভাঙার মতো ঘটনা ঘটে। গুলশান লেকে রিক্সা ফেলে দেওয়া, বনানী গুলশানের ব্যস্ত রাস্তায় সংঘবদ্ধ হামলা, সবকিছু মিলিয়ে প্রশ্ন জাগে, এ কি শুধুই পেটের দায়ে ক্ষোভ নাকি এটি সুপরিকল্পিত রাজনৈতিক উস্কানি? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি নিছক রুটি-রুজির লড়াই নয়, বরং একটি রাজনৈতিক গোষ্ঠী এখন জনদুর্ভোগ সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়। গত এক সপ্তাহে রাজধানী ও জেলা পর্যায়ে অন্তত 50টি ঝটিকা মিছিল বেরিয়েছে। এগুলো ছিল ব্যানারবিহীন হঠাৎ উদয়, দ্রুত ছত্রভঙ্গ, যা আক্ষরিক অর্থে হিট অ্যান্ড রান। আওয়ামী নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ছদ্মনামে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতে। সেই ভিডিও পাঠানো হচ্ছে দেশের বাইরে পলাতক নেতাদের কাছে, যারা কড়া নজরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মে জুনে তারা অন্তত 15 লাখ কর্মী মাঠে নামানোর পরিকল্পনা করেছে। প্রতিটি জেলায় প্রস্তুত হচ্ছে সংঘর্ষের মঞ্চ। তবে সরকারের নিরাপত্তা বাহিনীও বসে নেই। 8 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত এক মাসে সারা দেশ থেকে 12,500-এর বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। নতুন করে গত 3 দিনে আটক হয়েছেন আরো 4766 জন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হওয়ায় তাদের মিছিলে অংশগ্রহণ করলেই গ্রেপ্তার করা হবে। ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে মিছিলকারীদের। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ঝটিকা মিছিল বন্ধ করা না যায়, পুলিশের আওয়ামী লীগের কর্মীরা বিক্ষোভ মিছিল করছে এবং রাজপথ দখলে নেয়ার চেষ্টা করছে। এটা কেন হচ্ছে? এটা কি বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকে 10 গুণ শক্তি নিয়ে ফিরে আসার জন্য চেষ্টা করছে, নাকি রাজনৈতিক ফর্মালিটি মেনটেন করছে? আন্দোলন করা দরকার, মিছিল করা দরকার, সেজন্য মিছিল করছি। এই বিষয়গুলো কিন্তু গভীরভাবে আমাদের চিন্তা করতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, জুন জুলাইয়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ দখলে নেয়ার আপ্রাণ চেষ্টা করে, আর সেই চেষ্টায় বিএনপি তেমন বাধা হয়ে দাঁড়াবে না। কেন দাঁড়াবে না? কারণ গতকালকে আসিফ নজরুলকে জিজ্ঞেস করা হয়েছিল ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন হবে। আসিফ নজরুল মোটামুটি ক্লিয়ার করেই বলে দিয়েছে ডিসেম্বরের মধ্যে কোনো নির্বাচন হবে না। দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছিল, নির্বাচনে কি বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে? সেখানেও আসিফ নজরুল বলেছে বিচার কার্যক্রম শেষ হওয়ার পরে রাজনৈতিক দল সকলের সাথে বসেই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত হবে। তার মানে কি বোঝানো হয়েছে? কখন নির্বাচন হবে সেটারও শিউর না, আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে নাকি করবে না সেটারও শিউর না। তার মানে তারা এখনো -2 ফর্মুলাতেই আছে। নির্বাচন তারা দীর্ঘায়িত করবে এবং নির্বাচন নিয়ে যখন সারা বাংলাদেশ তোলপাড় পরিস্থিতি হবে, তখন বিভিন্ন ঘটনা সামনে নিয়ে এসে মিডিয়াতে জনগণকে ওই বিষয়ে বিজি রাখবে। দেন আওয়ামী লীগের কোণঠাসা পরিস্থিতি এরকম চলমান অবস্থায় থাকায় বিএনপিকে ভয় দেখানো এই সরকারের পক্ষে সম্ভব হবে। সে কারণে বিএনপি আওয়ামী লীগ যাতে রাজপথে নামুক সেটা 100% চাইবে। কারণ আওয়ামী লীগ রাজপথে নামলেই এই সরকারের প্রতি একটা প্রেশার আসবে। তখন প্রেশার আসলে এই সরকার কি করবে? বিএনপির সাথে আবার আঘাত করতে চাইবে, বলবে আমরা ঐক্যবদ্ধভাবে আবার আওয়ামী লীগকে প্রতিহত করব। কিন্তু বিএনপি তখন সায় দিবে না। তখন বিএনপির একটাই কথা থাকবে, আপনারা নির্বাচন দিচ্ছেন না, আওয়ামী লীগকে আপনারাই ফেস করেন, আপনারাই কোণঠাসা করেন, আমরা এর মধ্যে নাই। নির্বাচন কখন দিবেন সেটা বলেন, তারপরে আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে কোণঠাসা করব। এই একটা লেনদেনের মধ্যে তাদের রাজনীতিটা এখনো চলতেছে, সামনেও চলবে। যখন দেখবে সময় পার হতে হতে অনেক সময় চলে গিয়েছে, তখন বিএনপি আওয়ামী লীগের মতো সেম ভাবে রাজপথে নেমেই তাদের যে দাবি আছে সেটা আদায় করবে। আওয়ামী লীগের মতো করে আন্দোলন করবে, বিএনপির মতো করে আন্দোলন করবে। অলরেডি বিএনপি বুঝে গিয়েছে তাদের অস্তিত্বের জানান দিতে হবে।
রিসেন্টলির মধ্যে বিএনপি দেখবেন অনেক জায়গায় সমাবেশের ডাক দিতে পারে, হয়তো দিয়েছে, তাদের প্ল্যানিং এ আছে, এটাই হবে। কারণ এই সরকার আওয়ামী লীগ বিএনপি কাউকে ক্ষমতায় দেখতে চায় না, এনসিপির নেতারা তো কোনো রকমেই চায় না, কারণ তারা বিগত 8 মাস যে পরিমাণ বেয়াদবি করে ফেলেছে। আওয়ামী লীগ আসলে তো বুঝলাম কেল্লা ফতে, বিএনপি আসলেও কিন্তু ছাড় নাই। তারেক জিয়া খুব ডেঞ্জারাস রকমের মাল, আর্মিকেও কিন্তু ছাড়ে নাই, আর্মি প্রধানকেও কিন্তু থাপ্পড় দিয়েছিল তৎকালীন সময়ে, সে কারণে হয়তো দেশে আসতে পারে না, অনেক আর্মির তার প্রতি ক্ষোভ। তাই বাংলাদেশের রাজনীতি খুব মজাদার হয়ে দেখতে পাচ্ছি অনেকেই অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে। সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি বুঝতে পারি। এখানে কিন্তু বিশেষ করে শেখ হাসিনার বিভিন্ন প্রত্যাবর্তন, তাদের বিভিন্ন পরিকল্পনা, তাদের বিভিন্ন অবস্থা, এইসব নিয়ে কথা হয়। আবার সাধারণ মানুষরাও অনেক বক্তব্য দেয়। দর্শক শ্রোতা, আপনারা যে আমাদের ভিডিওটি দেখতেছেন, আপনারা কি চান? আপনারা কি চান যে দেশের মধ্যে শেখ হাসিনা ফিরে আসুক? আবার অনেকে কিন্তু ডক্টর ইউনূসকেও চায়। ডক্টর ইউনূস কিন্তু আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য, তিনি আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের দেশের মধ্যে অনেক উন্নত করতেছেন। তাকে নিয়ে কি কথা হয়? কাছে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। আমি আবার বলতেছি, আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।